ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সবুজ ভাই, এবং এই ঘটনাটি তার এক পাড়া প্রতিবেশীর বাড়িকে কেন্দ্র করে। মূলত এই ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া, আর যার বাড়িতে এই ঘটনাটি ঘটে যাওয়া তিনি সবুজ ভাইয়ের সম্পর্কে দাদা হবে, গ্রাম সম্পর্কে দাদা হবে আর কি। যাই হোক, সবুজ ভাইয়ের সেই দাদার নাম হচ্ছে সালাম। আর এই ঘটনাটি কিন্তু 1980 বা 85 সালে ঘটে যাওয়া, অনেক আগের একটি ঘটনা। যাই হোক, তো সেই সালাম মিয়ারা ছিল 8 ভাই, এবং তারা 8 ভাই একই জায়গার ভিতরে থাকতো। সবাই কিন্তু বিবাহিত ছিল। দেখা যায় যে তাদের বাড়িগুলো এক সিরিয়ালে ছিল। তারা যে 8 ভাই ছিল, তো 8 ভাইয়ের বাড়ি এক সিরিয়ালে ছিল আর কি। যাই হোক, তো তারা যে 8 জন একই সাথে থাকতো, দেখা যায় যে কিছুদিন পর পর তাদের ভিতর ঝগড়া লাগে এবং গণ্ডগোল হয়। তো সালাম মিয়া এই ঝগড়া গণ্ডগোল এগুলো পছন্দ করতো না। তখন সালাম মিয়া ভাবে যে তিনি আর ওখানে থাকবেন না, বা অন্য জায়গায় গিয়ে তিনি একটা বাড়ি করবেন। সালাম মিয়া আর তার ভাইদের সাথে থাকবে না, কারণ কিছুদিন পর পর তাদের ভিতর ঝগড়া লাগে, গণ্ডগোল হয়, আর এগুলো ওই সালাম মিয়া পছন্দ করতো না। পরে সালাম মিয়ার একটি জমি ছিল পরিত্যক্ত আর কি, আর ওই জমিটি ছিল আপনার সালাম মিয়ার পুরান বাড়ি যেখানে ছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে। আর ওই জমির আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। সালাম মিয়া ভাবে যে যেখানে কোনো মানুষজন নেই সেখানে গিয়েই থাকবো, দেখা যায় যে কোনো ঝামেলা হবে না, কোনো গণ্ডগোল হবে না। তো তার একটি জমি ছিল রাস্তার পাশেই পরিত্যক্ত। দেখা যায় যে ওই জায়গাটা কখনোই ইউজ করা হয়নি, কারণ ওখানে একটা জঙ্গল টাইপের হয়ে গিয়েছিল, ঝোপঝাড় বা বিভিন্ন ধরনের গাছগাছালি সেখানে ছিল। তো সালাম মিয়া কী করে, যে ভাবে যে তিনি ওই জায়গাটা পরিষ্কার করে ওখানেই বাড়ি করবে। যাই হোক, তিনি জায়গাটা ভালো মতো পরিষ্কার করে, কোনো সমস্যা হয় না। পরিষ্কার করার পর তিনি ওখানে ঘর দেওয়া শুরু করে। প্রিয় লিসেনার্স, যখন থেকেই সালাম মিয়া ওই পরিত্যক্ত জায়গাটার ভিতরে বাড়ি দেওয়া শুরু করে, তখন থেকেই কিছু কিছু ঘটনা ঘটে যায়। যেমন সালাম মিয়া প্রত্যেক দিন বাড়ির কাজ করে ধুয়ে আবার পুরান বাড়িতে আসে। একদিনে তো আর পুরো বাড়ি কমপ্লিট করা সম্ভব না, কিছুদিন সময় লাগবে। সেই কারণে তিনি একটু একটু করে ঘরটা ওখানে দিতে থাকে। তো একদিন দেখা যায় যে তিনি জায়গা পরিষ্কার করে রেখে আসছে, পরের দিন গিয়ে দেখে যে আবার সেই জঙ্গল বা অনেক কিছু সেই জায়গার ভিতরে পড়ে আছে। মনে হয় যে কেউ যেন ওই জঙ্গলগুলো আবার এনে সেখানে ফালাই দিয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো এরকম সালাম মিয়া আবার পরিষ্কার করে তো এইবার ঘর তোলা শুরু করে। তো কিছু পরিমাণ তিনি সেখানে মাটি কাটে এবং মাটি ফালায় উঁচু করার জন্য। তো জায়গাটা বেশ উঁচু করে। উঁচু করার পর তিনি সেখানে ঘর দেওয়া শুরু করে। আমি আগেই বলেছি যে একদিনে তো আর ঘর দেওয়া সম্ভব না।
তিনি কিন্তু সেই সময় ওই রকম বিল্ডিং দিবে না, টিনের বাড়ি করবে এরকম তার ইচ্ছা। প্রথম দিন ওই সালাম মিয়া কী করে, কিছু লোকজন নিয়েছিল কাজের জন্য, ঘর তোলার জন্য। সেই লোকজন দেখা যায় যে ঘরের যে বাঁশ দিয়ে খাম্বাগুলো দেওয়া হতো, যেটাকে গ্রাম্য ভাষায় পই বলে, তো সেই বাঁশ দিয়ে পইগুলো আর কি তুলে রেখে আসছিল প্রথম দিন। তো বাড়িতে আসার পর পরের দিন আবার যখন তিনি ওই জায়গায় বাড়ি করার জন্য বা বাড়ি তোলার জন্য যতটুকু কাজ বাকি ছিল করার জন্য যায়, তো যাওয়ার পর দেখে যে কালকে যতটুকু কাজ করে রেখে বাড়িতে গিয়েছিল সবগুলো কাজ আবার কে জানো সেগুলো এলোমেলো করে থুয়ে গেছে। এই রকম প্রত্যেক দিন তিনি বাড়ির কিছু পরিমাণ কাজ করে রেখে যায়, পরের দিন এসে দেখে যে সেগুলো মাটিতে পড়ে আছে বা সেগুলো এলোমেলো, তিনি যেরকম করে রেখে যায় সেরকম থাকে না। প্রায় এক সপ্তাহের মতো তিনি একই কাজ বারবার করেছেন বাড়ি দেওয়ার জন্য। প্রত্যেক দিন সকালবেলা এসে দেখে যে তার সব কিছু ভেঙে চুরে কে যেন রেখে গেছে, আর সেগুলো আসলে মানুষ করতে গেলে অনেকটা কষ্ট হবে বা অনেকটা পরিশ্রমের দরকার। তো তিনি ভাবে যে এগুলো কারা করে, আমি প্রত্যেক দিন বাড়ি করে রেখে যাই, এগুলো ভাঙ্গে কে, বা এখানে বাড়ি আমি কোনোভাবেই তুলতে পাচ্ছি না। প্রিয় লিসেনার্স, তিনি যখন বাড়ির কিছু পরিমাণ কাজ করে রেখে রাত্রেবেলা বাড়িতে যায়, পরের দিন সকালবেলা এসে দেখে যে সেগুলো নেই বা আছে, সেগুলো উল্টে পড়ে আছে, কিন্তু যেরকম করে রেখে যায় সেরকম থাকে না। তো তিনি এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করে যে আসলে আমি এতদিন হয় এখানে বাড়ি দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু বাড়ি তো থাকতেছে না, এসে দেখি পড়ে যায় বা সবগুলো ভাঙা চূড়া, এরকম কেন? তো তিনি এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করা শুরু করে। যাই হোক, তিনি বুঝতে পারছিল এগুলো আসলে মানুষের পক্ষে করা সম্ভব না। এরকম প্রায় বাড়ি করার সময় 2-1 সপ্তাহ কেটে যায়, তিনি কোনোভাবেই ওখানে বাড়ি তুলতে পারছিল না। তো একদিন তিনি ঘুমানোর পর স্বপ্নে দেখে যে একটি অবয়ব ওই রাত্রেবেলা তার সামনে এসে তাকে বলতেছে যে তুই ওখানে বাড়ি করিস না, তোকে আমরা বাড়ি করতে দিব না, ওখানে আমরা ওখানে থাকি, তো আমাদের অনেক প্রবলেম হবে, তো ওখানে তোকে বাড়ি করা যাবে না, তুই অন্য কোনো জায়গায় বাড়ি দে, এখানে বাড়ি করা যাবে না। এইটা তিনি স্বপ্নের ভিতরে দেখে যে একটি কালো অবয়ব তার সামনে এসে এগুলো বলতেছে এবং সেই সালাম মিয়া সব শুনতে পাচ্ছে, কিন্তু ওই অবয়বটা বা ওই জিনিসটার সাথে ওই সালাম মিয়া কথা বলতে পারতো না, শুধু তাকে বলে যেত। যাই হোক, পরের দিন তিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তিনি ভাবে যে স্বপ্ন দেখলাম, আসলে এটা কিসের স্বপ্ন দেখলাম, আমাকে কে বাড়ি দিতে সেখানে না করলো। যাই হোক, তিনি কি করে, একটি হুজুরের কাছে যায়, মসজিদের যে হুজুর থাকে, তো সেই হুজুরের কাছে গিয়ে তিনি সব ঘটনা খুলে বলে যে হুজুর, এইরকম আমি নতুন বাড়ি করব ওই জায়গার ভিতরে, তো প্রত্যেক দিন আমি যখন বাড়ির কিছু পরিমাণ কাজ করে রেখে আবার আমার পুরান বাড়িতে আসি, পরের দিন সকালবেলা গিয়ে দেখি যে বাড়ি এরকম উল্টে পড়ে আছে বা সবগুলো এলোমেলো করে কে যেন রেখে গেছে, অনেক কিছু খুঁজে পাওয়া যায় না সেখানে। তো এইরকম হচ্ছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো 1 সপ্তাহ পর আমি আজকে একটি স্বপ্ন দেখলাম যে একটি কালো অবয়ব আমাকে এসে স্বপ্নের মধ্যেই বলতেছে যে তুই ওখানে বাড়ি করিস না, বাড়ি করলে তোর অনেক বড় ক্ষতি হবে বা আমাদের অনেক সমস্যা হবে, ওই জায়গাটা পরিত্যক্তই থাকতে দে, ওখানে কোনো বাড়ি করা যাবে না। তো এরকম একটি কালো অবয়ব মানুষের আকৃতির ছায়ার মতো আমাকে স্বপ্নে এসে বলতেছে। তো আমি কি করতে পারি এই বিষয়টা নিয়ে? তো খোলামেলা আর কি ওই হুজুরের সাথে ওই সালাম মিয়া বিষয়টা শেয়ার করে। তখন ওই হুজুর বলে, ঠিক আছে, আমি আজকে বিকেলবেলা ওই জায়গাটার ওখানে যাব, গিয়ে দেখবো আসলে কি আসে বিষয়। তো হুজুর এক পর্যায়ে সেই জায়গার ভিতরে যায়, যে জায়গার ভিতরে ওই সালাম মিয়া নতুন বাড়ি দিবে। তো হুজুর যাওয়ার পর বলে, আমি জায়গাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি এবং আপনি একটা কাজ করবেন, আমি জায়গাটা বন্ধ করে দিয়ে যাওয়ার পর কিছু গরিব লোক, অসহায় লোক বা ফকির মিসকিন যারা ভিক্ষা করতে আসে বা খয়রাত করতে আসে, তাদেরকে ডেকে আপনি এখানে খাওয়াবেন,
দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, ওই হুজুরের কথা অনুযায়ী আর কি সালাম মিয়া জায়গাটা বন্ধ করে নেয় এবং কিছু ফকির অসহায় লোকদেরকে ডেকে তিনি রান্নাবান্না করে ওই জায়গার ভিতরে খাওয়ায় দেয়। তো দেখা যায় যে খাওয়াই দেওয়ার পর এবং জায়গাটি বন্ধ করার পর আবার বাড়ি দেওয়া শুরু করে। তো এইবার কোনো সমস্যা হয় না। তো বাড়ি একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, কোনো সমস্যাই হয়নি। ওই হুজুর জায়গাটা বন্ধ করে দিয়ে গেছে এবং কিছু লোককে খাওয়াইতে বলেছিল, সেগুলো করেছে। তো দেখা যায় যে কোনো সমস্যা হয়নি, পুরো বাড়ি একদম কমপ্লিট হয়ে যায়। তো ওই সালাম মিয়া তার পুরান বাড়ি ছেড়ে তার যে ফ্যামিলি মেম্বাররা ছিল, ছেলে মেয়ে সকলকে নিয়ে ওই নতুন বাড়িতে এসে পড়ে এবং সেখানে থাকা শুরু করে দেয়। তো এক পর্যায়ে প্রায় 2-3 মাস সেখানে থাকে, কোনো সমস্যা হয় না প্রিয় লিসেনার্স। তো তারপর থেকেই আর কি বিভিন্ন ধরনের ঘটনা সেখানে ঘটতে থাকে। মানে 2-3 মাস পর তারা কিন্তু 2-3 মাস ওই বাড়িতে থেকেছিল, কোনো সমস্যাই হয়নি। 2-3 মাস পর থেকেই তাদের সাথে কিছু ঘটনা ঘটা শুরু হয়, যেগুলো আর কি ভুতুড়ে ঘটনা প্রিয় লিসেনার্স। তো প্রথম যে ঘটনাটি ঘটে, সেই সালাম মিয়ার একটি ছেলে ছিল, তার নাম হচ্ছে নয়ন। তো সেই নয়ন একদিন সন্ধ্যাবেলা কোথায় থেকে যেন বাড়িতে ফিরতেছিলেন। তো বাড়িতে ফেরার পথে তিনি যখন তার বাড়ির কাছাকাছি আসে বা বাড়ির গেটের সামনে আসে, তখন তিনি দেখতে পারে যে কালো কুচকুচে একটি বিড়াল এবং বিড়ালের চোখগুলো একদম লাল। তো ওই নয়ন মিয়া ভেবেছিল হয়তো এটা কোনো স্বাভাবিক বিড়াল। তো তিনি যখন বাড়িতে ঢুকবেন তখনই ওই বিড়ালটা তার সামনে গিয়ে দাঁড় হয় এবং তিনি যখন বিড়ালটা পাশ কাটিয়ে বা অন্য দিক দিয়ে আসবেন, আবারও ওই বিড়ালটা তার সামনে গিয়ে দাঁড় হয়। মোট কথা ওই বিড়ালটা তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, বারবার তার পথের সামনে বা তিনি যেদিক দিয়ে আসবেন তো ওই জায়গার ভিতরে গিয়ে দাঁড় হয়। মানে বিড়ালটা কোনোভাবেই বাড়িতে ঢুকতে দেয় না। একটু পরপর ওই নয়ন মিয়ার পায়ের কাছে গিয়ে দাঁড় হয়। যাই হোক, নয়ন মিয়া এক পর্যায়ে ক্ষেপে যায় যে বিড়ালটা এরকম শুরু করছে কেন। তো সাথে সাথে নয়ন কি করে, ওই বিড়ালটাকে একটা লাথি মারে। লাথি মারার পর বিড়ালটা একটু দূরে গিয়ে পড়ে। তো দূরে গিয়ে পড়ার সাথে সাথে ওই বিড়ালটি বিভৎস একটা চেহারার আর কি রূপ নেয়, মানে ভয়ঙ্কর একটি প্রাণীর রূপ নিয়ে নয়ন মিয়ার দিকে একদম লাল টকটকে চোখ করে, বিশাল বড় চোখ করে আর কি ওখান থেকে চলে যায়। নয়ন মিয়া যখন দেখে যে বিড়ালটা পড়ে গিয়ে একটা বিভৎস প্রাণীর রূপ নিয়েছে এবং কি ভয়ঙ্কর একটি চেহারা, তো তিনি এই দৃশ্যটা দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দেয়। তো চিৎকার দেওয়ার সাথে সাথে নয়ন মিয়ার মা, সে সালাম মিয়া, ঘর থেকে বের হয়। বের হওয়ার পর নয়ন মিয়াকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন নয়ন মিয়া ঘটনাটি খুলে বলে যে এরকম একটা বিড়াল আমার পায়ের কাছে এসে বারবার আমার পথ আটকে রেখেছিল। তো বিড়ালটাকে আমি লাথি মারি, লাথি মারার সাথে সাথে ওই বিড়ালটি কি বিভৎস ভয়ঙ্কর একটি চেহারার রূপ নিয়ে এখান থেকে চলে গেল। এই জিনিসটা নয়ন মিয়া খুলে বলে। তো নয়ন মিয়ার কথা কেউ বিশ্বাস করে না, যে দূর এগুলো কি বলে, আসলে কিছুই না, নয়ন মিয়া হয়তো মিথ্যা বলতেছে, কেউ বিশ্বাস করে না। যাই হোক, তার মা এবং ওই সালাম মিয়া নয়ন মিয়াকে সান্ত্বনা দেয় যে এগুলো কিছু না, হয়তো তুই ভুল দেখেছিস, তো বাড়িতে আয়। তো বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর দেখা যায় যে 2-1 দিন তাদের সাথে কিছু ঘটে না। নয়ন মিয়া যে লাথি মেরেছিল বিড়ালটাকে, ওই রকম আর কিছু ঘটে না, বা তাদের একদম সুমসাম, কোনো কিছুই ঘটে না। তারা বাড়িতে আবার সুন্দরভাবে থাকতে পারে প্রিয় লিসেনার্স। তো 2-3 দিন পর আবারও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুরু হয়। যেমন তারা প্রায় প্রায় দেখতে পারতো, যেমন রাত্রেবেলা যদি কেউ আঙিনায় বের হতো ঘর থেকে, তারা দেখতে পারতো যে তাদের ঘরের কোণার ভিতরে কেউ বৃদ্ধ মহিলা একজন বসে আছে, চুলগুলো ছেড়ে দেওয়া, সাদা শাড়ি পরা, এরকম বৃদ্ধ মহিলা তারা ঘরের কোণার ভিতরে বসে থাকতে দেখতো, মানে আঙিনার ভিতরে আর কি বসে থাকতে দেখতো। তো এরকম প্রায় প্রায় তারা দেখতো। তারা মনে করতো হয়তো চোর বা এরকম কিছু একটা। ভুতুরে যে বিষয়গুলো, এগুলো তারা প্রথমে পাত্তাই দিত না। যাই হোক, তো এরকম একদিন নয়ন মিয়ার মা, তিনি আঙিনায় রান্না করতেছিল। তো তিনি দেখে
যে তাদের ঘর থেকে কালো একটি অবয়ব, অনেক লম্বা, মানুষের আকৃতির আর কি, মানুষের চেহারার মতো, কিন্তু চেহারা বোঝা যায়নি, একদম কালো কুটকুটে ওই রকম একটি মানুষের অবয়ব তো ঘর থেকে বের হয়ে গেট দিয়ে বের হয়ে গেল। তো নয়ন মিয়ার মা মনে করেছে আহায় চোর এসেছে মনে হয় ঘরের ভিতরে, বা চোর কি নিয়ে গেল। তিনি সাথে সাথে রুমের ভিতরে যায়। রুমের ভিতরে গিয়ে দেখে যে না, সব কিছুই ঠিকঠাক আছে, কোনো কিছু নেয়নি। তো নয়ন মিয়ার মা তখন ভাবে যে তাহলে এটা কি বের হয়ে গেল। প্রিয় লিসেনার্স, তো এরকম ছোট ছোট ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতো। যাই হোক, এরকম আরেক দিন নয়ন মিয়ার সাথে আরেকটি ঘটনা ঘটে দিনের বেলায়। তো তিনি একদিন দুপুরবেলা ঠিক 12টার এই দিকে কোথায় থেকে যেন বাড়িতে ফিরতেছিলেন। তো নয়ন মিয়া যখন তাদের গেটের কাছাকাছি আসে, তিনি দেখতে পারে বেশ লম্বা একটি মেয়ে, মানে অনেক লম্বা, প্রায় 13-14 ফুট এরকম লম্বা একটি মেয়ে। তো কালো একটি ড্রেস পরা, পরনে যত কাপড় চোপড় ছিল সবগুলো একদম কালো। তো ওই মেয়েটি, লম্বা মেয়েটি নয়ন মিয়াদের বাড়িতে প্রবেশ করতেছে এবং নয়ন মিয়া কিন্তু দূর থেকে দেখতেছিল। তো নয়ন মিয়া ভাবে যে এত লম্বা মেয়ে কোথায় থেকে আসলো, বা আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই এরকম লম্বা, উনি কে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করলো। তো নয়ন মিয়া খুব দ্রুত আর কি বাড়ির ভিতরে আসে। আসার পর দেখে যে ওই লম্বা মেয়েটি তাদের এক ঘরের ভিতরে ঢুকে আবার বের হয়ে আরেক রুমে চলে যাচ্ছে। আর এই জিনিসটা কিন্তু নয়ন মিয়া দূর থেকে বা পলায় পলায় দেখতেছিল। প্রিয় লিসেনার্স, কিন্তু সেই নয়ন মিয়া কোনোভাবেই ওই মেয়েটির চেহারা দেখতে পাচ্ছিল না। তার সামন দিয়ে ঘোরাফেরা করতেছে, কিন্তু চেহারাটা ওই নয়ন মিয়া দেখতে পারছিল না। তো নয়ন মিয়া দেখে যে একটি ঘর থেকে আরেকটি ঘরে যাচ্ছে, আবার আরেকটি ঘর থেকে বের হয়ে আরেক ঘরের ভিতর চলে যাচ্ছে। তো নয়ন মিয়া ভাবে যে আসলে বাড়িতে কেউ নেই, এই মেয়েটি আবার এই ছোট্ট দরজা দিয়ে কিভাবে ঢুকতেছে। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় হচ্ছে, মেয়েটি কিন্তু অনেক লম্বা ছিল, প্রায় 13-14 ফিট, এতটাই লম্বা ছিল। আর ঘরের দরজা কিন্তু অতটা লম্বা ছিল না। ওই রকম লম্বা কেউ যদি ঘরের ভিতরে প্রবেশ করতে হতো তাহলে কিন্তু একদম বসে বা হেলে দরজা দিয়ে প্রবেশ করা লাগতো। কিন্তু ওই মেয়েটি যখন প্রবেশ করে রুমের ভিতরে, তো মেয়েটি হালেও না বা ওই রকম সোজাভাবেই কেমন করে যেন রুমের ভিতরে ঢুকে যাচ্ছিল, ওই নয়ন মেয়েটা দেখতে পারে। তো যখন দেখে এক রুম থেকে আরেক রুমে ওই মেয়েটি যাচ্ছে, যখন ওই মেয়েটি তার বাবার রুমে প্রবেশ করে, মানে ওই সালাম মিয়ার রুমে প্রবেশ করে, তখন আর ওই মেয়েটি ঘর থেকে বের হচ্ছে না। ওই নয়ন মিয়া দেখতে পাচ্ছে যে মেয়েটি তার বাবার ঘরে ঢুকেছে, ওই সালাম মিয়ার ঘরে, কিন্তু ঘর থেকে আর বের হচ্ছে না। তো সালাম মিয়া কী করে, ওই ভয়ে ভয়ে রুমের ভিতরে প্রবেশ করার পর তিনি পুরো সব জায়গায় চেক দেয়। তিনি দেখে যে না, কোনো মেয়েই তার বাবার রুমে নেই, কিন্তু তিনি পুরো নিজের চোখে দেখেছিল যে ওই মেয়েটি তার বাবার রুমে প্রবেশ করে আর বের হয়নি। এতক্ষণ তো এক রুম থেকে আরেক রুমে গিয়েছে এবং আরেক রুম থেকে আরেক রুমে এসেছে, কিন্তু তার বাবার রুম থেকে বের হয়নি। রুমের ভিতর থেকেই কিভাবে যেন গায়েব হয়ে গিয়েছিল ওই মেয়েটি। তো এরকম ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতে থাকতো এক এক দিন এক একজনের সাথে। তো এক পর্যায়ে সকলেই দেখে যে না, এখানে অদ্ভুত ধরনের কিছু ঘটনা ঘটে যাচ্ছে, অলৌকিক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আসলে বিষয়টা কি। যাই হোক প্রিয় লিসেনার্স, এইরকম একদিন রাত্রেবেলা, রাত 9টা বা 10টা বাজে। তো আগে গ্রামের মানুষ দেখতেন যে আঙিনার ভিতরে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতো। তো এরকম ওই সালাম মিয়ার ফ্যামিলির যত লোকজন ছিল সকলেই আর কি আঙিনার ভিতর বসে খাবার খাচ্ছিল, রাত্রের খাবার খাচ্ছিল। এবং গ্রামের বাড়িগুলো কিন্তু একদম ফাঁকা হয়ে থাকে, সাইড দিয়ে কিছু থাকে না, বা এখন তো দেখা যায় যে মানুষ প্রাচী দেয় ইট দিয়ে গাঁথে বাড়ির চারপাশে। আগে কিন্তু ওই রকম ছিল না, বাড়ির ভিতর থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যেত। তো সেই সালাম মিয়ার পুরো ফ্যামিলি আর কি আঙিনার ভিতর বসে খাবার খাচ্ছিল এবং সকলে মিলেই দেখতে পারে যে কেমন যেন একটা বাতাস হচ্ছে। তো যখন সালাম মিয়ার পুরো ফ্যামিলি, ওখানে কিন্তু সালাম মিয়া ছিল, নয়ন মিয়া ছিল এবং সালাম মিয়ার ওয়াইফ ছিল, আরও লোকজন ছিল, সকলেই যখন দেখে যে বাতাসটা কোন দিক থেকে আসতেছে,
যখন ওইদিকে তাকায় তারা দেখতে পারে যে বিশাল দেহের একটি মানে ওটা মানুষও না বা কোনো প্রাণীও না, এরকম একটা জিনিস, কিন্তু মানুষের মতো হাত পা ছিল। তো ওই জিনিসটা আর কি ওই বাড়ির দিকে আসতেছে অনেক শব্দ করতে করতে। এবং নয়ন মিয়ার ফ্যামিলি বা ওই সালাম মিয়ার ফ্যামিলি যখন ভালো করে খেয়াল করে সবাই মিলে দেখতে পারে ওই জিনিসটার 4টে চোখ, 2টি চোখ হচ্ছে কপালে এবং আর 2টি চোখ বুকের ভিতরে, এরকম 4টি চোখ, এবং মাথাটা বিশাল বড়, আর হাত পাগুলো সে মানুষের মতো এবং বডিটা সাপের মতো একদম চিকন। যাই হোক, যখন এই ভয়ঙ্কর জিনিসটা তারা সকলেই মিলে দেখতে পারে তখন সকলেই মিলে ওই খাবার ওখানে রেখেই সবাই মিলে একটি রুমের ভিতরে প্রবেশ করে বা ঢুকে যায়। গিয়ে তারা দরজা লাগায় দেওয়ার পর তারা জানালা দিয়ে দেখতে থাকে যে আসলে কি ঘটে। তারা দেখতে পারে ওই ভয়ঙ্কর জিনিসটি মানুষের আকৃতির মতো যে জিনিসটি তাদের বাড়ির দিকে আসতেছিল, সেই জিনিসটা তাদের বাড়ির কাছে এসে গায়েব হয়ে যায় বা মিলিয়ে যায়, তারা আর দেখতে পারে না। প্রিয় লিসেনার্স, সেই রাত্রেবেলায় তারা ওখান থেকে মানে ওই বাড়ি ওখানে রেখেই তারা তাদের পুরন বাড়িতে চলে আসে। ওই যে তারা এই জিনিসটা দেখার পর ওই বাড়িটা পরিত্যক্ত করে দেয় বা ছেড়ে দেয়, তখন থেকেই ওই বাড়িতে আর কেউ যায়নি, ওই সালাম মিয়ার ফ্যামিলির আর কেউ যায়নি। তারা আবার ওই পুরন বাড়িতে ফেরত আসে বা এই বিষয়টা নিয়ে কোনো হুজুর বা কোনো কবিরাজের কাছেও যায়নি, এতটা ভয় পেয়েছিল ওই সালাম মিয়ার ফ্যামিলি। তারা ওই বাড়িটি ওখানে পরিত্যক্ত রেখে আর কি তারা আবার তাদের যে পুরন বাড়ি ছিল সেই পুরানা বাড়িতে চলে আসে। তো পুরানা বাড়িতে চলে আসার পর তাদের সাথে আর কিছু ঘটেনি, কিন্তু তারা যখন ওই বাড়িতে থাকতে শুরু করেছিল তো এরকম ঘটনাগুলো তাদের সাথে ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এখন পর্যন্ত ওই বাড়িটি ওই রকম পরিত্যক্তই আছে, কিন্তু মানে বাড়ি নেই, জায়গাটা ওই রকম আছে। ওই জায়গার ভিতরে আগের মতো আবার গাছগাছালি বা জঙ্গল টাইপের হয়ে গেছে, কিন্তু ওখানে তারা আজ পর্যন্ত কোনো কিছু করেনি, জায়গাটি ওই রকমই আছে। প্রিয় লিসেনার্স, মূলত এই ছিল ঘটনাটি। প্রিয় লিসেনার্স, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা শুনলাম আমরা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবুজ ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।